শান্তিপূর্ণভাবে শেষ হল রাজশাহী এবং রংপুর বিভাগের ৭২টি পৌরসভা নির্বাচন। চলছে ভোট গণনা। পৌর নির্বাচনে জনগণের রায় পাল্টে দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করার ঘোষণা বিএনপির। সরকারের বিরুদ্ধে খালেদা জিয়ার অভিযোগ তথ্য প্রমাণ সহ উপস্থাপনের আহ্বান সৈয়দ আশরাফের। দলীয়করণের কারণে প্রশাসনের প্রতি আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ, মন্তব্য সিইসি। আসসালামু আলাইকুম। আশরাফুল আলম আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। একেএস টিএমটি বার শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। রাজশাহী এবং রংপুর বিভাগের ৭২টি পৌরসভায় ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত দিনাজপুর, পঞ্চগড় এবং ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পৌরসভায় ৭০% বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। তীব্র শীত ও শৈত্যপ্রবাহ উপেক্ষা করে সকাল ৮টা থেকে শুরু হয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। সকালের দিকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। রিপোর্টার এবং প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে পৌর নির্বাচনে খবর জানাচ্ছেন উজ্জ্বল আহমেদ। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, এবারের পৌর নির্বাচনে উত্তরাঞ্চলের পৌরসভাগুলোতে ভোট প্রদানের হার সন্তোষজনক। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও দিনাজপুর, পঞ্চগড় এবং ঠাকুরগাঁওয়ের পৌরসভাগুলোতে ভোট পড়েছে ৭০%-এর বেশি। এর আগে তীব্র শীত উপেক্ষা করে সকাল ৮টা থেকে রাজশাহী এবং রংপুর বিভাগের ৭২টি পৌরসভায় শুরু হয় ভোট গ্রহণ। তবে শুরুতে সে সংখ্যা খুব বেশি না হলেও বেলা যত গড়াতে থাকে বাড়তে থাকে ভোটার উপস্থিতিও। রাজশাহীর ২২৮ মেয়র প্রার্থীর মধ্যে ভোটের মাধ্যমে নির্ধারণ হবে ৪৯ মেয়র প্রার্থীর ভাগ্য। রাজশাহীর কাটাখালী পৌরসভার পাটকল উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এই অবস্থার মধ্যেই ছুটে এসেছিলেন ৯০ বছর বয়সের রাবেয়া বেগম। ভোট দিতে আপনার কেমন লাগলো? ভালো লাগলো। কোনো অসুবিধা হয়েছে? আবহাওয়ার এমন প্রতিকূলতার মধ্যেও ভোটার উপস্থিতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেন রাজশাহীর উপনির্বাচন কমিশনার। সকাল থেকে খুব কুয়াশা পড়েছে, তার মধ্যে ভোটারদের যে উপস্থিতি লক্ষ্য করছি খুব আশাব্যঞ্জক। তারা খুব স্বতঃস্ফূর্তভাবে সবাই এসছেন, ভোট প্রয়োগ করছে। এ পর্যন্ত যা দেখলাম পরিস্থিতি বেশ ভালো। রংপুর বিভাগে ১১৪ মেয়র প্রার্থীর মধ্য থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছেন ২৩ পৌর মেয়র। কুড়িগ্রামের একটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ছাড়া নওগাঁ, নাটোর, গাইবান্ধা ও দিনাজপুরের অন্যান্য স্থানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে খারাপ আবহাওয়ার কারণে দুই বিভাগের ২-১টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় নির্ধারিত সময়ের পর। ঠান্ডা আমাদের বাড়িতে ভোট দিতে জন্য আইছে, আমি আছি মোটামুটি ভালো, ইনশাআল্লাহ এখানে ভোট ভালো চলতেছে। কষ্ট হচ্ছে কিন্তু ভালো লাগতেছে। পরিবেশ কেমন ভোটের? পরিবেশ খুব ভালো। প্রচন্ড শীত, এত শীতের মাঝেও মানুষ আসতেছে ভোট দিতে। উপস্থিতি এখন কম, লাইনে দাঁড়ানোর ভয় নাই, এই জন্য সকাল সকাল ভোটটা দিয়ে দিলাম। নির্বাচনে তেমন কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া না গেলেও ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ, নওগাঁ ও নীলফামারীতে প্রার্থীর পক্ষে বিপক্ষে প্রচারণার দায়ে ২ জনকে দণ্ড এবং ২ জনকে আটক করা হয়েছে। জয়পুরহাটে ভোটারদের টাকা দেওয়ার অপরাধে এক প্রার্থীর ২ সমর্থককে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দুই বিভাগের সবগুলো কেন্দ্রেই আইন শৃঙ্খলা রক্ষায় ছিল বিশেষ ব্যবস্থা। উজ্জ্বল আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। শেষ বিকালে ৭৬টি ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ছাড়া অবশেষে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে পাবনা এলাকার পৌরসভা নির্বাচন। ৩২টি কেন্দ্রের মধ্যে ২৭টি ঝুঁকির মধ্যে থাকলেও প্রতিটি ভোট কেন্দ্রেই ছিল নারী পুরুষ নির্বিশেষে সব শ্রেণীর ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। এবিএম ফজলুর রহমানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন চয়ন রহমান, আর ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন মিলন। সকাল থেকেই নারী পুরুষ ভোটার নির্বিশেষে সবার দল বেঁধে ছুটে চলা ভোট কেন্দ্রের দিকে। সকাল ৮টার মধ্যেই বাইরে লম্বা লাইন। তাতে যেমন ছিলেন প্রথমবারের মতো ভোট দিতে আসা ভোটার, তেমনি ছিল অসুস্থ বৃদ্ধ ভোটারও। উদ্দেশ্য নিজের ভোটের মাধ্যমে যোগ্য লোককে বেছে নেয়া। ৮০ বছরের জীবনে আমি একটা ভালো ভোট দেখলাম। কি করা, ভোট তো একদম একটা ভোট নষ্ট কথিত। মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে তাদের উপস্থিতি আরো বেড়ে যায়। আমাদের বাসায় কাজ আছে, সকাল সকাল ভোট দিলে ভিড় কম হয়, এই জন্য ভোটটা আমরা এখন দিলাম। আমি খুব তাড়াতাড়ি আসছি, এই জন্য সকালবেলা একটু সুন্দর পরিবেশ আছে। শান্তিপূর্ণ এই পরিবেশের হঠাৎ ছন্দপতন দুপুর ৩টায়।
চকছাতেনী কেন্দ্রে কিছু দুষ্কৃতিকারী ভোট কেন্দ্রে ঢুকে ছিনতাই করে নিয়ে যায় 76টি ব্যালট পেপার। 4-5 জন লোক আসে, তারপরে আসি বলল কি যে সিলটা হাতে নাও। এইদিকে বাইরে ছিল 3-4 জন, আর উনি একাই ঢুকছে। একাই ঢুকে ওই সাদা মুড়ি বই ওর সঙ্গে আর 14টা পাতা ছিল, 14 পাতা সহ উনি মুড়াইয়া চাদরের নিচে এরকম হাতের নিচে করে দৌড় দিছে। আমি আবার এখানে কোনো পুলিশ না দেখে পুলিশ ডাক দেওয়ার জন্য এখানে বের হয়েছি, এমন সময় ওনারা বের হয়ে চলে গেছে। চকছাতেনীর ঘটনা ছাড়া শেষ পর্যন্ত পাবনা পৌরসভা নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন এখানকার পর্যবেক্ষকরা। আমার মনে হয়েছে যে আমাদের প্রথম কথা যে উদ্দীপনা এবং মানুষের যে আগ্রহ যে সঠিক প্রার্থী নির্বাচনের, সেটা আমার মনে হয় যে আজকের এই ভোটের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের টহল ছিল চোখে পড়ার মতো। অনেক শঙ্কা থাকলেও অবশেষে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে এখানকার ভোটাররা। এসব ভোটাররা চাইছেন তাদের দেয়া ভোটে নির্বাচিত হোক সত্যিকারের জনপ্রতিনিধি, যারা অবদান রাখবে পাবনা পৌরসভার উন্নয়নে। চয়ন রহমান, এনটিভি নিউজ, পাবনা। রাজশাহী ভোট গ্রহণ পরবর্তী খবর জানতে আমরা এখন এনটিভি রাজশাহী স্টুডিওতে চলে যাচ্ছি, আর সেখানে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার আশিকুর রহমান চৌধুরী। আশিক, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা আশিক, ভোট গণনা এখন কোন পর্যায়ে রয়েছে? আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কি কোনো ফলাফল জানতে পেরেছেন? প্রথমেই আমি বলে নেই যে ভোট গণনা এখন অনেকটা শেষ পর্যায়ে রয়েছে। কেন্দ্র ঘুরে এসে আমার কাছে যতটুকু মনে হলো যে ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে। তার মধ্যে আমি বলবো যে কয়েকটি কেন্দ্রের ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে। যেমন রাজশাহীর আরানি পৌরসভার 9টি কেন্দ্রের মধ্যে 4টির ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে। তাতে দেখা যাচ্ছে যে বিএনপি সমর্থিত নজরুল ইসলাম উনি পেয়েছেন 1318টি ভোট। বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসাবে পরিচিতি পাওয়া তোজাম্মেল হক উনি পেয়েছেন 1156টি ভোট। আর আওয়ামী লীগ সমর্থিত মিজানুর রহমান উনি পেয়েছেন 323টি ভোট। অর্থাৎ এই পৌরসভায় বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তো ধারণা করা যায় যে রাত 8টার পর থেকে বিভিন্ন কেন্দ্রের ফলাফলগুলো পাওয়া যেতে শুরু করবে এবং এই ফলাফলগুলো রিটার্নিং অফিসারের কার্যালয়ে চলে যাবে। রিটার্নিং অফিসারের কার্যালয়ে সবকটি কেন্দ্রের ফলাফল এসে যখন পৌঁছাবে তখন একটি পৌরসভার ফলাফল চূড়ান্তভাবে জানানো হবে। সংশ্লিষ্টরা অনেকেই বলছেন যে রাত 9টার পর থেকে হয়তো পৌরসভার ফলাফলগুলো জানা যাবে। পৌরসভার মেয়র কে হলেন বা কাউন্সিলররা কারা হলেন সেটি মূলত রাত 9টার পর থেকেই জানা যাবে। তো এখন পর্যন্ত ফলাফল গণনা, ভোট গণনা যেটা আমি দেখে এসেছি, আমার কাছে মনে হলো বেশ সুষ্ঠুভাবেই হচ্ছে। প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে কাজটি হচ্ছে এবং বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্ট যারা রয়েছেন তারাও তীক্ষ্ণ নজরদারি রাখছেন। আর সব মিলিয়ে ভোট গণনা এখন অনেকটাই শেষ পর্যায়ে, কেন্দ্রগুলোর ভোট গণনা অনেকটাই শেষ পর্যায়ে। আশিক, আমরা পরবর্তী খবরে আপনার সাথে আবার নিশ্চয়ই যোগাযোগ করব। আশিক, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশনার এম সাখাত হোসেন বলেছেন, সুন্দর এবং ভালো পরিবেশের মধ্য দিয়ে পৌর নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণের পর তিনি কমিশন কার্যালয়ে সাংবাদিকদের জানান, কোথাও কোনো কেন্দ্র বন্ধ বা কোনো অভিযোগের তদন্ত করার নির্দেশ দিতে হয়নি, আর এজন্য নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি। অনেক শঙ্কা ছিল, অনেকে অনেক কথা বলেছিল, অনেক অভিযোগ আমাদের কাছে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত ইলেকশনটা অত্যন্ত ভালো। 72টি পৌরসভা, কম নয়, 72টি পৌরসভা অত্যন্ত ভালো এবং সুন্দর হয়েছে। আমাদেরকে এখান থেকে কোনো সেন্টার বন্ধ করতে হয়নি, ওরকম কোনো অভিযোগ উঠেনি বা তদন্তের একটা কোনো ব্যবস্থা করতে হয়নি এবং অত্যন্ত পিসফুল হয়েছে। আমরা আশা করি যে বাকি দেশেও এরকম, যেই দল বা যার নেতাই হন, যত বড় নেতাই হন, কোনোভাবে যেন আপনাদের উপস্থিতি একটা উত্তেজনার সৃষ্টি না করে, সেদিকে বিশেষভাবে নজর রাখবেন বলে অনুরোধ করছি। পৌরসভা নির্বাচনে জনগণের রায় পাল্টে দেওয়ার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছে বিএনপি। সন্ধ্যায় নয়াপল্টন দলীয় কার্যালয়ে পৌরসভা নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কথা বলেন। রাজশাহী ও রংপুর বিভাগের 72টি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি যেন সামনের নির্বাচনগুলোতে আর না হয়, সেদিকে প্রধান নির্বাচন কমিশনার এবং সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে এবং ভোট গণনায় কোনো রকম কারচুপি না হলে নির্বাচনের রায় যাই হোক না কেন বিএনপি তা মেনে নেবে। নির্বাচনের জনরায় পাল্টে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে বিক্ষোভ হবে,
আমরা এটা চাই না। আমরা মোটামুটি শান্তিপূর্ণভাবে যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো, আমরা চাই যে এটা রেজাল্টও সঠিকভাবে ঘোষণা করা হোক। কোনোভাবে যেন এটা কোনো কারচুপি বা কোনো রকমের বিশৃঙ্খলার চেষ্টা না হয়। এবং কারণ মনে রাখতে হবে যে 4 দিন নির্বাচন হবে, তার আজকে প্রথম দিন। আজকের দিনের কোনো ঘটনা যেন অন্য নির্বাচনের দিনের কোনো প্রভাবিত করার পরিস্থিতি সৃষ্টি না করে। এবারে অন্যান্য প্রসঙ্গ। তেল, গ্যাস, জ্বালানি এবং জাহাজ নির্মাণ শিল্পের প্রসারে বাংলাদেশকে সব রকম সহায়তা দেবে নরওয়ে। বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এ আশ্বাস দেন। এ সময় প্রধানমন্ত্রী জানান, তার সরকার দেশে জাহাজ নির্মাণ শিল্পের জন্য আলাদা এলাকা গড়ে তুলবে। এর আগে সকালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে দেখা করতে গেলে শেখ হাসিনা জানান, শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে রাজধানীতে আরো 11টি নতুন স্কুল স্থাপন করবে তার সরকার। এ সময় তিনি প্রতিনিধি দলের কাছে শ্রেণীকক্ষে শিক্ষাবান্ধব পরিবেশ এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পর্যাপ্ত জায়গা নিশ্চিত করার আহ্বান জানান। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া তার ভাষণে সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন তার তথ্য প্রমাণ সহ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। রিপোর্ট করছেন আহমেদ পিপল। বিএনপি চেয়ারপারসন গত 9 জানুয়ারি সাংবাদিকদের মাধ্যমে সরকার সম্পর্কে যে অভিযোগ উত্থাপন করেছেন তার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, বেগম জিয়ার আসল উদ্দেশ্য দেশবাসীকে বিভ্রান্ত করা। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়ায় বিরোধী দলীয় নেত্রী মিথ্যাচার, তথ্য বিকৃতি এবং অশোভন মন্তব্য করেছেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার বাংলাদেশে আছে, পৃথিবীর সব দেশেই আছে। আপনারা জানেন যে রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, কিন্তু বিরোধী দলের নেত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আজ কিন্তু একমাত্র বাংলাদেশেই আছে। আমরা আশা করব যে অভিযোগগুলি তিনি তুলে ধরেছেন সেগুলি তথ্য প্রমাণ সহ সংসদে এসে উত্থাপন করবেন। এবং তথ্য প্রমাণ ছাড়া কথার কারণে শুধু কথা বলা এটা গণতন্ত্রকে সুসংহত করে না এবং আইনের শাসনও আপনার কায়েম করে না। বিএনপি ক্ষমতায় গেলে বর্তমান সরকারের সব কাজ অবৈধ ঘোষণা করবেন বেগম জিয়ার এমন বক্তব্যে প্রশ্ন তুলে সৈয়দ আশরাফ দেশবাসীকে সতর্ক থাকারও আহ্বান জানান। দেশের অর্থনীতি এবং গণতন্ত্রের স্বার্থে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিহার আর এক